একটা কথা হচ্ছে যে গত ক্লাসে আমরা যেটা দেখাইলাম, ধীরে ধীরে আপনি যখন একটু বোঝার চেষ্টা করবেন, তার আর্থিক রিপোর্টটা একটু যাচাই করার চেষ্টা করবেন, অথবা বছর শেষে যে অ্যানুয়াল রিপোর্টগুলো আসে, এখন বলবেন যে ভাই আমি অ্যানুয়াল রিপোর্টগুলো পাবো কোথায়? তো আমরা যেটা আপনাদের আইনের ক্লাসে পড়াইছি যে প্রতিটা কোম্পানির জন্য বাধ্যতামূলক তাদের কি করা, অ্যানুয়াল রিপোর্টগুলো ওয়েবসাইটে রাখা। এখন ধরেন যে আপনি যদি এখানে বিএসআরাম যান, এই যে কোম্পানিটার মধ্যে গেলে আপনি এদের ওয়েবসাইটে আপনি দুইটা, একই ওয়েবসাইট দুইটার মধ্যে তার আর্থিক বিবরণীগুলো পাবেন, প্রতিটার মধ্যেই পাবেন যতগুলা লিস্টেড কোম্পানি আছে। এই যে ইনভেস্টর রিলেশনশিপ আছে, এখানে আপনি ক্লিক করেন, দেখেন যে এখানে অ্যানুয়াল রিপোর্ট দেওয়া আছে, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেওয়া আছে, দোনোটারই দেওয়া আছে। তো এখান থেকে আপনি আপনার এটা ডাউনলোড করে আপনি পড়তে পারেন। এখানে দেখেন যে 2021-22 থেকে শুরু করে আজকে পর্যন্ত প্রতিটাই দেওয়া আছে। তো এইরকম আপনি গ্রামীণ ফোন বলেন, স্কোয়ার বলেন, প্রতিটারই আপনি ফ্রিতে ডাউনলোড করে সেখান থেকে আপনি কি করতে পারবেন, দেখতে পারবেন। যেমন স্কোয়ার টেক্সটাইলটা আছে, আপনার যদি মন চায় যে আমি এটা একটু যাচাই করে দেখি, তো এখানে দেখেন ইনভেস্টর রিলেশনশিপ, এর মধ্যে নিচে গেলে দেখেন যে অ্যানুয়াল রিপোর্ট। তো এইভাবে যে কোনো কোম্পানির ওয়েবসাইটে গেলে আপনি এখান থেকে খুঁজে পাবেন, আর ওইখান থেকে ওইটা আপনি ডাউনলোড করে ওইখানে ওই গত বছরে তারা কি করেছে, ভবিষ্যতে কি করবে, তাদের শেয়ার প্রতি লাভ কেমন, কোথায় বিনিয়োগ করতেছে, তাদের ঝুঁকিটা কি, সবকিছু তারা ছোট করে হইলেও মেনশন করে। তো এইরকম আপনি বুঝতে পারবেন। তো প্রতিটার ওয়েবসাইটে যাবেন, যেটা যেটা আপনি বিনিয়োগ করতে চান, চাইলে একটু সেখান থেকে আপনি ধারণা নিবেন, তাইলে আপনার জন্য ইজি হবে বিনিয়োগ করাটা, আপনি নিশ্চিন্তে বিনিয়োগটা করতে পারবেন টেনশন ফ্রি। এরপরে যদি আমরা দেখার চেষ্টা করি যে অ্যানুয়াল রিপোর্ট থেকে আপনি আসলে মূলত কি দেখবেন, আপনি তো আর চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট না, বা আপনি অর্থনীতিতে পড়াশোনাও করেন নাই, কমন সেন্স প্রয়োগ করবেন, আর কিছুরই দরকার নাই। যেমন আমরা গত ক্লাসেও পড়াইছি আপনাদেরকে যে আপনি নেট প্রফিটটা দেখবেন যে প্রতি বছর বাড়তেছে কিনা। সেটাও যদি না বুঝেন, অ্যাটলিস্ট ওই যে আমরা ওয়েবসাইটে আর্নিং পার শেয়ার, তো সেটাও দেখেন যে প্রতি বছর বাড়তেছে কিনা, গত বছরের তুলনায় এবার বাড়লো কিনা। যদি গত 5 বছরে ধীরে ধীরে অন্তত 10 পয়সা 20 পয়সা হইলেও বাড়ে, তার মানে কোম্পানিটা গ্রোথ করতেছে, কোনো সমস্যা নাই। আর যদি একটু ভালো বুঝেন, তাহলে আমরা যেটা বললাম গত ক্লাসে আমরা বুঝাইছি যে রেভিনিউটা বাড়বে প্রতি বছর, তার সেল বাড়বে। এখন সেল বাড়ার সাথে সাথে কোনো কোম্পানির প্রফিট বাড়ে না। দেখবেন যে কোনো কোম্পানি দেখাইছে, পত্রিকায় নিউজ হয়েছে, তার 100 গুণ সেল বাড়ছে, কিন্তু লাভ গত বছরে যেটা এবারও সেটা। কারণ হয়েছে সে জিনিসের দাম কমায় দিছে। যেমন ধরেন যে আমরা ডিসকাউন্টে দিয়ে দেই, তার মানে আপনি জিনিস বিক্রি করছেন, মার্জিনটা কমায় দিচ্ছেন, তো ওইরকম তো আমার লাভ নাই। আপনি রেভিনিউ 10% বাড়াইছেন, কিন্তু আপনার ওই যে প্রফিটটা শুধুমাত্র 5% বাড়ছে, তো আমার তো এরকম কোম্পানির কাজ নাই। আমি চাবো যদি 10% তার রেভিনিউ বাড়ে, অ্যাটলিস্ট 10% তার প্রফিটটাও বাড়ুক, তাহলে সামঞ্জস্য থাকবে। আবার কখনো ধরেন যে এটাও 10% বাড়লো, গ্রস প্রফিটও বাড়লো, কিন্তু অপারেটিং কস্ট তার বাড়ে গেছে, কোম্পানির যে ভাড়া তারা আছে, কর্মচারীর বেতন সে বেশি দিচ্ছে, অযথা টাকা খরচ করতেছে, তো দেখা গেল যে অপারেটিং প্রফিটটা কমে গেছে, তার সেলও বাড়ছে, গ্রোস প্রফিটও বাড়ছে, কিন্তু অপারেটিং প্রফিট কমে গেছে। এর মানে ইন্টারনালি সে সবার বেতন বাড়াইছে, ওই কোম্পানিতে সে যাবতীয় যত দোকান ভাড়া সবকিছু বৃদ্ধি পাইছে, কিছু করার নাই। তো এইখানে যদি আমরা দিন শেষে এগুলা যদি নাও বুঝি, এক শব্দে এটা দেখবো যে নেট প্রফিটটা বাড়তেছে কিনা ধীরে ধীরে। যদি বাড়ে যথেষ্ট, ওই কোম্পানিটাতে আমরা যেটা মৌলিকভাবে সিলেক্ট করলাম ওইটা আমরা দেখব। আর একটা জিনিস যেটা মনে রাখবেন, যে কোনো কোম্পানিতে বা যে কোনো জায়গায় শেয়ার বাজারে যখন আপনি যাবেন, ওই অ্যাসেট শব্দটা বারবারই শুনতে পারবেন। যেমন ধরেন যে ওই যে 5টা ইসলামিক ব্যাংক বন্ধ হয়ে গেছে, মার্জার হয়েছে, এখন সবাই বলে যে ভাই আমি টাকা কবে পাবো, আমার 10 লাখ 20 লাখ জমা আছে। কথাটা হচ্ছে যে আপনার টাকাটা তাদের কাছে জমা করছিলেন অ্যাসেট হুই হিসাবে, কিন্তু তারা মানুষকে লোন দিছে, ওই লোন উঠাইতে পারে নাই। এখন এই অ্যাসেট আর লাইবিলিটি তুলনা করলে দেখা যায় যে অ্যাসেটই নেই, মানে হচ্ছে যে আপনার 100 টাকা আপনি পাবেন, এখন দেখা যায় যে 200 টাকা অন্যরা পাবে, তার মানে দিন শেষে টাকাই নেই, আপনাকে দিবে কোথার থেকে? তো এই জন্য প্রতিটা কোম্পানিতেই তার অ্যাসেট এবং লাইবিলিটি আমাদেরকে দেখতে হবে, যে যাতে অ্যাসেটটা বেশি থাকে অ্যাটলিস্ট। যেমন আমরা ওই যে ডেট টু ইকুইটি দেখাইছি, যে 100 কোটি টাকার কোম্পানি যদি 200 কোটি টাকার লোন নেয়, তো ওই কোম্পানিতে বিনিয়োগ না করাই ভালো। কারণ কোনো জায়গায় যদি সে কোনোভাবে একটা প্রজেক্টে লস খায়, তার পক্ষে সাস্টেইন করা সম্ভব না। তো অন্তত 100 কোটি টাকার কোম্পানি 20 কোটি টাকার লোনে থাকলে কোনো সমস্যা নাই, এটা তার জন্য ভালো। তার মানে অ্যাসেট এবং লাইবিলিটি আমরা তুলনা করে দেখব যে অন্তত যাতে সমান সমান বা কম থাকে লোনটা,
লোন বেশি থাকলে আপাতত ওই কোম্পানি আমাদেরকে আপনি বিক্রি করে অন্য কোম্পানিতে চলে যান। আর এরপরে ইকুইটি বলে একটা শব্দ পাবো। ইকুইটিটা মূল কাহিনীটা হচ্ছে, একটা জিনিস মনে রাখবেন, শেয়ার বাজারে প্রতিটা শেয়ারের তিনটা মূল্য থাকে, যেমন আমরা গত ক্লাসে দেখাইছি। একটা হচ্ছে তার ফেস ভ্যালু 10 টাকা, যেদিন সে প্রথম বাজারে আসছে। এরপরে ধীরে ধীরে সে কোম্পানিটা ব্যবসা করে করে কি করছে, 100 টাকা ইনকাম করে আপনারা ডিভিডেন্ড দিছে 30 টাকা, 70 টাকা সে ধরে রাখছে ধরলাম আমরা। এভাবে করতে করতে তার ন্যাব বা যেটাকে আমরা বুক ভ্যালু বলছি ধরলাম, ওইটা 50 টাকা হইলো। তাইলে একটা পাইলাম ফেস ভ্যালু, যে দিন প্রথমে আসছিল 10 টাকা। আর এই বুক ভ্যালু বা ন্যাব হইল যে আজকে 10 বছর পরে কোম্পানির প্রতিটা শেয়ারের প্রকৃত মূল্য হচ্ছে কত, এই 50 টাকা। আর মার্কেট ভ্যালুটা হচ্ছে ডিমান্ড এবং চাহিদার উপর নির্ভর করে। বাজারে যেমন দেখবেন যে বর্তমানে বেশি ছোট মাছ পাওয়া যায় না। এখন কোনো মাছুয়া যদি 5 কেজি ছোট মাছ নিয়ে আসে, যদি 100-200 টাকা কেজি বিক্রি করার চেষ্টা করে, আরেকজন আইসা বলবে আমার এই দিয়ে দাও, তো সে দামটা কিন্তু বাড়ায় দিবে, বলবে যে আমি 500 টাকা করে বিক্রি করব। তাহলে মার্কেট ভ্যালুটার সাথে কোম্পানির কোনো লেনা দেনা নাই, এটা মনে রাখবেন। মার্কেট ভ্যালুর সাথে কোম্পানির কোনো লেনা দেনা নাই। যদি আজকে স্কোয়ারের শেয়ারটা যদি 10 টাকাও বিক্রি হয়, স্কোয়ার কোম্পানির সরাসরি কিচ্ছু যায় আসে না, এটা মনে রাখবেন। প্রতিটা কোম্পানির শেয়ার যদি 1 টাকাও যায়, বাস্তবে যদি ওই কোম্পানিটা ঠিক থাকে, কারণ ওর বুক ভ্যালুটা আমরা দেখবো যে বুক ভ্যালুটা ঠিক আছে কিনা। বুক ভ্যালু যদি ঠিক থাকে, ব্যবসা যদি করে, শেয়ার বাজারে ওইটার দাম যদি যে কোনো কারণবশত যদি কমেও যায়, আমাদের কিছু যায় আসে না। ওইটা হচ্ছে মার্কেট ক্যাপ। আরেকটা হচ্ছে তার বুক ভ্যালু, যেটা প্রকৃতপক্ষে কোম্পানির কাছে আছে, ব্যবসা করতেছে। আর ফেস ভ্যালুটা হইছে প্রথম দিন সে বাজার থেকে যত টাকা উঠেইছে। এই তিনটা ভ্যালু একটু মনে রাখবেন। এখন এই ইকুইটি জিনিসটা কি? ইকুইটির জিনিসটা যেটা হচ্ছে, যেমন ধরেন যে আপনি এক শেয়ারের বিপরীতে কোম্পানিরে দিছিলেন 10 টাকা, 10 বছরে আপনার ওই 10 টাকা থেকে লাভ করে আপনারে কিছু অল্প অল্প করে দিছে। আর ধরলাম যে 50 টাকা 10 বছরে তারা প্রতি শেয়ার প্রতি জমা রাখছে ওই 30% করে করে বিনিয়োগ করার জন্য। তাইলে এর টোটাল ইকুইটি কত হবে আপনার? 60 টাকা হয়ে যাবে। এই টাকাটা আপনারই টাকা, তারা আয় করছে, ব্যবসাটা বাড়ানোর জন্য রাখছে। তাহলে এই ইকুইটিটা আপনাকে দেখতে হবে যে ইকুইটিটা ধীরে ধীরে বাড়তেছে কিনা, কারণ আপনার কাছ থেকে তো সে প্রতি বছর টাকাটা রাখতেছে, লাভের কিছু অংশ। ওই টাকা কি সে যত্ন করে রাখতে পারতেছে, না ওই টাকা থেকে সে কি করতেছে, লস করতেছে? যদি দেখেন যে কোনো কোম্পানির ইকুইটি ধীরে ধীরে কমে যাচ্ছে, তাহলে আপনার দ্রুত বিক্রি করে বাইরে হয়ে যাওয়া উচিত, যে এইটা আপনার কি করতে পারবে না, আপনারা ভবিষ্যতে কিছু দিতে পারবে না। তাইলে অ্যাসেট লাইবিলিটি এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আর ইকুইটিটা আমরা দেখব যাতে কোম্পানির ধীরে ধীরে বাড়ে। আর ন্যাপটা তো আমরা ওয়েবসাইটে দেখতেই পারি। আমরা বলেছি যে ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান, মিউচুয়াল ফান্ড হইলে ন্যাপটা বাধ্যতামূলক, যাতে বাজার মূল্যের চাইতে ন্যাপটা অবশ্যই বেশি থাকে। কম থাকলে ওই কোম্পানির শেয়ার আপনার কিনা যাবে না, এটা মনে রাখবেন। আর ক্যাশ ফ্লোটা হচ্ছে, এটা সাধারণভাবে বুঝবেন যে আপনি একটা মুদি দোকান করছেন, মাসে যদি 3 লাখ টাকা বিক্রি করেন, যদি 2,75,000 বাকি থাকে, আপনি ব্যবসায়ী তো পরিচালনা করতে পারবেন না। খাতায় তো আপনি লাভ দেখাইলেন, আপনার হাতে তো ক্যাশ নাই। তো এই জন্য যে কোনো কোম্পানি, সে যদি ধরলাম যে আমরা স্কোয়ার যদি আমরা দেখলাম কত 27 টাকা প্রতি শেয়ারে লাভ করছে, এখন সে যদি দেখায় যে আমার এই 27 টাকার মধ্যে একটা শেয়ারের বিপরীতে মাত্র 5 টাকা আমার ক্যাশ ফ্লো আছে, তার মানে এই কোম্পানির গভর্নেন্স ভালো না। 27 টাকা লাভ করে আপনার হাতে মাত্র 5 টাকা, বাকি টাকা আপনার বাকি পড়ে আছে, বা কোথাও দিছেন আপনি আনতে পারেন নাই 1 বছরের মধ্যে, তাহলে এরকম কোম্পানিতে বিনিয়োগ করা যাবে না, এটা মনে রাখবেন। ক্যাশ ফ্লো হচ্ছে কোম্পানির কাছে নগদ টাকা কত আছে। নগদ টাকা না থাকলে কোম্পানি ব্যবসা করতে পারবে না, তখন সে লোন নিবে, কোম্পানিতে ঝুঁকির মধ্যে ফালাবে। এই ক্যাশ ফ্লো ওইটাই দেখা হয়। আর যেটা হচ্ছে যে আমরা এক শব্দে তাইলে যে কাজটা করব, আমরা এই যে 30টা কোম্পানি আপনাদেরকে দিলাম, তো এইগুলো আপনি যদি সময় পান, ধীরে ধীরে অ্যাটলিস্ট গত 5 বছরে, মানে 2000 সালের পরে 2021 থেকে 5 বছরে তার ইপিএস গুলো আপনি চাইলে এক্সেল শিটে ধীরে ধীরে এন্ট্রি করবেন, অথবা খাতার মধ্যে একটু লেখার চেষ্টা করবেন যে প্রতি বছরে তার বাড়ছে কেমন। যদি বাড়তে থাকে, ওই কোম্পানির দিকে আপনি একটু আগ্রহ নিতে পারেন। এই যাচাই বাছাই করার পর এখন এই পি রেশিও আপনারে বলে দিবে যে ওই কোম্পানিটা আপনার আজকে কিনা ঠিক হচ্ছে কিনা, না আরো কয়েক মাস অপেক্ষা করবেন। মানে আপনি যত টাকা তারে আজকে দিবেন, ওর বিপরীতে ইনকামটা কত। তো এটা আমরা বলি যে 20-এর উপরে কোনোভাবেই যাবেন না। যে কোম্পানির পি রেশিওটা 20-এর উপরে চলে গেছে, কিছুদিন অপেক্ষা করেন, এটা 20-এর নিচে আসবেই। আর সবচেয়ে বেস্ট হচ্ছে 15-র নিচের গুলা কিনা।
এখন অনেকেই প্রশ্ন করেন ভাই যে কোম্পানিগুলার 1 বা 2 পি রেশিও দেওয়া আছে এগুলা তো তাহলে অতি ভালো হওয়ার কথা। কথা হচ্ছে যে এগুলা তখনই ভালো হবে এদের ইপিএসটা দেখবেন যে এর ইপিএস আর্নিং পার শেয়ার ঠিক আছে কিনা। যদি তার পি রেশিও 1 to 3-র মধ্যে থাকে তার মানে সবচেয়ে ভালো হওয়ার কথা। কিন্তু ভালো তখনই হবে যখন সে তার প্রতি শেয়ার প্রতি আয়টা বাড়াইতে পারবে। যদি বাড়াইতে পারে তাইলে আপনি অবশ্যই নেবেন, কোনো সমস্যা নেই। তারপরেও আমরা জাস্ট এই শব্দটা মনে রাখবেন যে এটা এইভাবে মনে না রাখলেও সিম্পলি একটা কথা মনে রাখবেন, আপনি ওই কোম্পানিতে বিনিয়োগ করবেন যারা আপনারে 15 টাকার বিপরীতে 1 টাকা ইনকাম করে দিতে পারবে। তাহলে 15 টাকা বিপরীতে যদি কোনো কোম্পানি 1 টাকা ইনকাম করতে পারে তাইলে আপনার জন্য ওই কোম্পানিটা ভালো। এখন আপনি এরকম সরাসরি নিজেও একটা জিনিস যাচাই করতে পারেন, যেমন ধরেন যে আপনি কি করলেন, ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে গেলেন, তো এখানে যাওয়ার পর প্রতি প্রতিটা শেয়ারের আপনি দাম দেখতে পারবেন। আপনি কিছুই জানেন না কোন শেয়ারটা ভালো, কিভাবে বিনিয়োগ করবেন। এই যে সিম্পল যে সূত্রটা আমরা দিলাম এই সূত্রটা আপনি প্রয়োগ করেন, করে আপনি চিন্তা করেন যে এখানে ধরলাম যে আমরা সবচেয়ে বেশি পরিমাণ যে শেয়ারটার দাম এই এখানে টোটাল সম্ভবত 30টার মতো দেওয়া আছে, তো এটা প্রতিদিন আপডেট হয়। তো এর মধ্যে যে 1 নম্বরে যেটা আছে 3400, আমরা যদি দেখি 51 টাকা, তাহলে আমরা এই শেয়ারটা সম্পর্কে একটু আপনি এই টাকাটারে ভাগ দিতে পারেন যে 3451। এটা তাদের জন্যই যারা অত টেকনিক্যাল কিছু বুঝেন না, কোনো ওয়েবসাইটে যাইতে পারবেন না, শুধু দামটা দেখবেন, দেখার পর এটা আপনি 15 দিয়ে ভাগ দিয়ে দেন, ভাগ দিলে আপনার 230 আসবে। তাইলে আপনার এখন দায়িত্ব হচ্ছে যে এই কোম্পানিটা 230 টাকা কি ইনকাম করতে পারছে কিনা, আমরা এখন সেটা দেখব যে এই কোম্পানিটার যে বাজার মূল্য আছে এই মূল্য অনুযায়ী তার ইপিএসটা 230 টাকা বছরে হচ্ছে কিনা। যদি না হয় তাহলে আমরা বলবো যে আপাতত এটা আমরা কিনবো না বা কিনতে পারবো না, আপাতত আমরা ওয়েট করব। তাহলে এটার মধ্যে যদি আমরা দেখি ইপিএস হচ্ছে কত, 152। তাহলে আমরা যে জিনিসটা দেখলাম 230 টাকা তার ইনকাম করার কথা, কিন্তু সে 152 টাকা ইনকাম করতেছে, তার মানে এটাতে আমি যাব না। আর আরেকটু যদি উদারপন্থী হইতে চান যে না 15 টাকা না আমি তারে 20 টাকা দিতে চাই, তাহলে আপনি 3451 ভাগ দিয়ে দেন 20 দিয়ে, অ্যাটলিস্ট 172 টাকা তার ইনকাম থাকার কথা। যেহেতু নাই, দেখেন যে পি রেশিওটা বাই ডিফল্ট, আপনি পি রেশিও বুঝেন না, এটা দেখেন 22-এ চলে গেছে। তার মানে আপনি একদম যদি খুবই কনজারভেটিভ হইতে চান তাহলে 15 দিয়ে মূল্যটারে ভাগ দিয়ে দিবেন, যদি দেখেন আপনার মধ্যে আসতেছে তাইলে আপনি নিবেন। আর যদি আর একটু উদারপন্থী হইতে চান যে আমি 1 টাকা ইনকামের জন্য তারা 20 টাকা দিতে রাজি, তো 20 টাকা দেওয়ার পরেও হচ্ছে না, সে 152 টাকা ইনকাম করতে পারতেছে, অতএব আমি এটা নিব না, আরো অনেক শেয়ার আছে আমি সেটা নিব, সমস্যা কি। আরেকটা জিনিস মনে রাখবেন, এই শেয়ারের এত দাম, কোম্পানি ভালো ওই জন্য না, কারণ হচ্ছে এর বাজারে মাত্র দেখেন যে আপনার কত আছে, আমরা যদি বলি 47 লাখ শেয়ার আছে মাত্র, দেখেন 0.47 CR দেওয়া আছে, তার মানে বাজারে এই শেয়ারের সংখ্যাই কম। এই জন্য এরা বোনাস শেয়ার খুব অনেক আগে ইস্যু করছিল আর করে নাই, এই জন্য শেয়ারের দামটা এত বেশি, এর চাইতে আর অন্য কিছু না। যেমন আপনারা যদি এখন এই জিপিটা একটু দেখেন, ধরবেন যে জিপির মধ্যে কত শেয়ার আছে, এখানে জিপি দেখেন যে 135 কোটি শেয়ার আছে জিপির। আর ওই তুলনায় রবিটার দাম এত কম কেন দেখেন, রবিটার মধ্যে যদি আপনি দেখেন অবাক হয়ে যাবেন, রবির শেয়ার সংখ্যা দেখলে, রবির শেয়ার সংখ্যা আছে দেখেন 523 কোটি। তাইলে রবির শেয়ার সংখ্যা হচ্ছে কত, 523 কোটি। তাইলে মানে রবির দাম যে কম এটা সস্তা বলে এমন কিছু না, এর শেয়ার সংখ্যা বাজারে বেশি। তো এই বেশি হওয়ার কারণে এর সাপ্লাই বেশি, তো এই জন্য দাম বাড়ে না। যদি এই শেয়ারটা যদি তারা 1 কোটিতে নিয়ে আসে, দেখবেন যে আগামী 1 বছরে রবির দাম হয়ে যাবে 2000-এর উপরে। তার মানে এই কোনো শেয়ারের দাম কম বলে যে ওইটা সস্তা, ওইটা আমরা দেখবো না, আমরা মূলত দেখবো এই শেয়ারের বিপরীতে তার আয়টা কেমন, আয়টাই হচ্ছে মেইন। শেয়ারের বিপরীতে আয়, আর আমরা মূল থিওরি বানায় নিছি, আমরা কোনো টেকনিক্যাল চার্টে না গেলেও আমরা বুঝতে পারবো যে কনজারভেটিভ 15 টাকা দিতে পারবো, আর একটু উদারপন্থী হইলে 20 টাকা পর্যন্ত দিব, যদি এর মধ্যে কোনো কোম্পানি খাটে আমরা নিব, নাইলে নিব না। তো এইটা হচ্ছে আমাদের মূল থিওরি, এভাবে যদি আপনি একটু আগান তাইলে দেখবেন যে অনেক কিছু আপনি না জানলেও চলবে। আর বেশি দামে কিনে বাংলাদেশের শেয়ার বাজারে যেহেতু উদ্যমুখী না, তো
তো এই জন্য আপনি লাভ করতে পারবেন না। যদি ঊর্ধ্বমুখী যখন হবে, যখন দেখবেন যে যদি সরকার আসে, শেয়ার বাজার যদি ঊর্ধ্বমুখী হয়, তখন আপনি যেই কোম্পানি কিনেন, কিছু দেখা ছাড়া কিনলেও দেখবেন যে লাভ হচ্ছে, শেয়ারের দাম বাড়তেছে। যেহেতু এখন শেয়ারের দাম নিম্নমুখী, এখন যদি আপনি হাই প্রাইসে কিনেন, আপনি লাভ করতে পারবেন না। তাহলে এই সিম্পল জিনিসটা ভবিষ্যতে যাতে আপনার কাজে আসে, যে কোনো কোম্পানির শেয়ার কেনার আগে এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন। আর আমরা 30টা শেয়ার তো আপনাদেরকে দিয়েই দিলাম। ওই 30টার মধ্যে আপনি ধীরে ধীরে একটু নিজে একটু প্রয়োজনে, আপনি যদি টাকা খরচ নাও করতে চান, আশা করি যে সবার বিও অ্যাকাউন্ট থাকার কথা, না থাকলে গ্রুপে আমরা একটা নাম্বার দিয়েছি, ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন, করে দিবেন।